নমস্কার। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস একটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্লোমেরুলার ডিজিজ। এই ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস নিয়ে আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে যে, "স্যার এফএসজিএস নিয়ে কিছু একটু বলুন। কি করে এফএসজিএস কে আমরা কন্ট্রোল করব? বা এটার কি চিকিৎসা আছে?" সত্যি তো মানে এফএসজিএস একটা কমপ্লেক্স গ্লোমেরুলার ডিসঅর্ডার। আসুন আজকে আমরা এফএসজিএস নিয়ে কিছুটা আলোচনা করি। তো প্রথমেই যে জিনিসটা আমার বলা উচিত ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস নিয়ে, এফএসজিএস জিনিসটা মানে কি অ্যান্ড হোয়াট এক্স্যাক্টলি এফএসজিএস মিনস। দেখুন, এফএসজিএস তো একটা বায়োপসি ফাইন্ডিং, একটা বায়োপসি করে এফএসজিএস এই টার্মটা আসে, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তার মানে কি, আমরা যখন একটা বায়োপসি করি তখন একটা বায়োপসির যে স্ট্রিপ দেখা যায় তার মধ্যে তো অনেকগুলো গ্লোমেরুলাস থাকে। এবার যদি দেখা যায় যে সবকটা গ্লোমেরুলাই কিছু না কিছু অসুখ আছে, তখন আমরা সেই অসুখটাকে ডিফিউজ ডিজিজ বলি। আর সেটাই যদি দেখা যায় যে আম অল্প কয়েকটা গ্লোমেরুলাই আছে, বাকি গ্লোমেরুলাইগুলো হেলদি, তাকে আমরা বলি ফোকাল ডিজিজ। তাহলে ফোকাল মানেটা হচ্ছে, আমরা যদি এফএসজিএস এর কোনো একটা বায়োপসি নিই, বায়োপসি নিয়ে তার মধ্যে যতগুলো গ্লোমেরুলাস আছে, তার মধ্যে যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি, তাহলে দেখব কয়েকটা গ্লোমেরুলাই ডিজিজ আর কয়েকটা গ্লোমেরুলাইয়ের মধ্যে একদম সুস্থ রয়েছে। তাহলে এইটা হচ্ছে প্যাটার্নটা। তাহলে মানে আন্ডার মাইক্রোস্কোপ দ্য প্যাটার্নটা ফোকাল, মানে কিছু ইনভলভ হয়েছে, কিছু ইনভলভ হয়নি। সেগমেন্টাল মানে কি, ধরা যাক একটা গ্লোমেরুলাস, তার পুরোটা গ্লোমেরুলার এফেক্টেড হয় না, তার কোনো একটা সেগমেন্ট এফেক্টেড হয়। তার মানে একই অসুখটা ফোকাল, আবার ইভেন ইন এ গ্লোমেরুলাস দ্য হোল গ্লোমেরুল ইজ নট ইনভলভড, একটা সেগমেন্ট ইনভলভ হয়, সেই জন্য বলে এটাকে সেগমেন্টাল। আর গ্লোমেরুলোস্ক্লেরোসিস মানে, স্ক্লেরোসিস কথাটার মানে হচ্ছে যেখানে হেলদি টিস্যু কিছু মানে কি বলবো, ফাইব্রেটিক এলিমেন্ট দিয়ে রিপ্লেসড হয়ে যায়, মানে স্ক্লেরোসড হয়ে যায়। তাহলে ওই ইনভলভমেন্টটা হচ্ছে স্ক্লেরোটিক ইনভলভমেন্ট। তাহলে এইরকম যদি একটা প্যাটার্ন বায়োপসিতে দেখতে পাই, তখন সেই অসুখটিকে আমরা বলি এফএসজিএস। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে একটা জিনিস বলছি, এফএসজিএস কিন্তু কোনো একটা অসুখ নয়, কোনো একটা সিঙ্গেল অসুখ নয়। রাদার একটা গ্রুপ অফ ডাইভার্স ডিজিজের হিস্টোপ্যাথোলজিক্যাল গ্লোমেরুলার রিপ্রেজেন্টেশন হচ্ছে এফএসজিএস। মানে অসুখের রুটটা হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে, কিন্তু তার কিডনির উপর যে এফেক্ট, সেটা যখন এরকম ভাবে প্রেজেন্ট হয়, যে ডেসক্রিপশনটা আমি বললাম, যে অনেকগুলো গ্লোমেরুলাসের মধ্যে কিছু গ্লোমেরুলাস ইনভলভ, আবার যে ইনভলভ গ্লোমেরুলাই তার পুরোটা নয়, একটা পার্ট স্ক্লেরোটিক একটা এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি, তখন তাকে আমরা বলি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। এই রুট কিন্তু অনেক ভেতরে। এবং সচরাচর এফএসজিএস অ্যাডাল্টদের বেশি হয়, বাচ্চাদের হয় না তা নয়। মানে আমরা এফএসজিএস তো জানি, এটা একটা প্রোটিনিউরিক ডিসঅর্ডার, মানে কিডনি থেকে প্রোটিন লিক হয়। সেই প্রোটিন লিকের কারণ বুঝতে গিয়ে আমরা কিডনি বায়োপসি করি। কিডনি বায়োপসি করে আমরা কিডনি বায়োপসির যে প্যাটার্নটা দেখতে পাই, সেটা এফএসজিএস এর মতো হয়। এবং প্রোটিন লিক বাচ্চাদেরও হয়, বড়দেরও হয়। বাচ্চাদের ক্ষেত্রে যখন প্রোটিন লিকেজ হয়, তার মেজরিটি অফ দ্য কারণটা কিন্তু মিনিমাল চেঞ্জ ডিজিজ। হোয়ারাস অ্যাডাল্টদের ক্ষেত্রে যখন হেভি প্রোটিনিউরিয়া হয়, নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া হয়, তার ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট, রাফলি মোর দ্যান 35% এই প্রোটিনিউরিয়ার কারণ হচ্ছে এফএসজিএস ইন অ্যাডাল্ট। এবং একটা জিনিস আমাদের জানতে হবে যে এফএসজিএস কিন্তু একটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। মানে এই অসুখটা হলে রুটটা তো ভেতরে, আমরা তো মাইক্রোস্কোপিক প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি শুধু গ্লোমেরুলাসে, এবং দেখা যায় এটা যদি ঠিক চিকিৎসা না করা হয়, স্লোলি অসুখটা কিন্তু প্রোগ্রেস করে। সেই কারণে এফএসজিএস নিয়ে আমাদের চিন্তা, সেই কারণেই আজকে কিন্তু এফএসজিএস নিয়ে আমরা আলোচনা করছি। যে বা যারা এফএসজিএস এ ভুগছেন, তারা আতঙ্কিত হবেন না। এটা বোঝা দরকার যে এফএসজিএস একটা মাল্টিপল আননোন বা নোন ডিজিজের রেনাল ম্যানিফেস্টেশন। এই অসুখটা ধীরে প্রোগ্রেস করাটা নেচার আছে, কিন্তু সেটাকে তো আটকানোর জন্যই আমরা রয়েছি। উই ডক্টরস আর দেয়ার টু অ্যাড্রেস ইট। এইবার একটু বুঝতে হবে, আর একটু গভীরে যদি আমরা ঢুকি, কারণ আমি একটু সহজ ভাষায় হয়তো এফএসজিএস একটু কমপ্লেক্স জিনিস ডিসকাস করছি। দিস টাইপ অফ ভিডিওস, দিস টাইপ অফ কন্টেন্ট সচরাচর কেউ ডিসকাস করে না। সেজন্য আমার মনে হয় দোজ হু আর সিরিয়াস অ্যাবাউট লার্নিং এফএসজিএস, তাদের এটা একটু ডিটেলসে জানা উচিত। কারণ সত্যি তো কেউ একজন ভুগছেন, সেই জন্যই তো আমার রিকোয়েস্টটা করেছেন, স্যার এফএসজিএস বুঝিয়ে বলুন। সে যদি একটি মানুষও হয়, সে যদি ইন ডিটেলস এটা সম্পর্কে জানে, আমি ফিল করবো যে আমার এই পরিশ্রমটা সার্থক। তো এফএসজিএস এর প্রধানত দুটো টাইপ আছে। একটাকে বলে প্রাইমারি এফএসজিএস। প্রাইমারি মানে যেখানে এফএসজিএসটা কেন হলো বুঝতে পারছি, এটা একটা সিস্টেমিক কারণ, তার জন্য কিডনি ইনভলভমেন্ট হয়েছে, তার জন্য এরকম পিকচার হয়েছে, কিন্তু এক্সাক্ট কারণটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না। সচরাচর এইরকম অসুখটার প্রাইমারি এফএসজিএস এর সংখ্যাটাই কিন্তু অনেকটা বেশি।
আর সেকেন্ডারি আরেকটা সেকেন্ড টাইপ আছে, সেটাকে বলে সেকেন্ডারি এফএসজিএস, যেখানে কিছু জেনেটিক ডিফেক্ট আমরা আইডেন্টিফাই করতে পারি, ওটাকে আমরা বলি ফ্যামিলিয়াল এফএসজিএস। কিছু ভাইরাল ইনফেকশন তার থেকে এফএসজিএস হয়, যেমন ধরুন এইচআইভি, পার্ভো ভাইরাস, পলিওমা ভাইরাস। এই ইনফেকশনগুলো থাকলে তারা গ্লোমেরুলাসের ভেতরে গিয়ে আলটিমেটলি এই এফএসজিএস প্যাটার্ন গ্লোমেরুলার ইনজুরি করেই তার থেকে প্রোটিন লিকেজ হয়। কিছু কিছু ড্রাগস আছে, যেমন ধরুন লিথিয়াম, বা যেমন ধরুন হিরোইন, যারা হিরোইন নেয়। আমরা বহুকাল আগে হেপাটাইটিস সি ট্রিটমেন্ট করার জন্য ইন্টারফেরন ইউজ করতাম, সেই ইন্টারফেরনেও কিন্তু দেখা গেছে প্রোটিনের এফএসজিএস হয়। আজকাল খুব কম ইউজ হয়, কিন্তু অনকোলজিতে ইউজ হয় প্রামিনডোনেট বলে একটি ওষুধ, সেই ওষুধের প্রয়োগও কিন্তু এফএসজিএস। সুতরাং ড্রাগ একটা ইম্পর্টেন্ট কারণ, তার মধ্যে লিথিয়াম খুব কমন। হিরোইন অ্যাডিক্ট যারা, তাদের ক্ষেত্রে এটা থেকে হয় প্রামিনডোনেট, বা কিছু ক্ষেত্রে ইন্টারফেরন, যেটা খুব রেয়ার মেডিসিন, তার জন্য এটা হতে পারে। আর কিছু কিছু সিস্টেমিক ডিজিজ আছে, যেমন ধরুন দীর্ঘদিন যাদের হাইপার টেনশন আছে, যাদের ওবেসিটি আছে, যাদের সিকেল সেল অ্যানিমিয়া আছে, বা ধরুন রিফ্লাক্স নেফ্রোপ্যাথি, মানে রিফ্লাক্স নেফ্রোপ্যাথি মানে এটা একটা গ্লোমেরুলাসের মানে কিডনির ইউরেটারের একটা অসুখ, যার থেকে মানে কি বলবো, ইউরিন ওপর দিকে চলে আসে, কি কিডনিতে হিট করে, তাতেও রিফ্লাক্স নেফ্রোপ্যাথি থেকেও কিন্তু দেখা গেছে যে সেকেন্ডারি এফএসজিএস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে প্রাথমিকভাবে যদি এফএসজিএস এর কারণ বিবেচনা করা যায়, প্রাইমারি এফএসজিএস হচ্ছে যেটা এমন একটা অসুখ যেখানে আমরা ইউজুয়ালি কারণটা বুঝতে পারি না। ধরা হয় যে এটা পোডোসাইট, মানে আমাদের গ্লোমেরুলাসের ভেতরে একটা সেল আছে, স্পেশাল সেল আছে পোডোসাইট, যারা এই মানে প্রোটিন ফিল্ট্রেশন স্লিট ডায়াফ্রাম তৈরি করে ফিল্ট্রেশন ইউনিটগুলোকে বানায়। তাদের একটা অসুখের থেকে এটা হয়, যেটার কারণটা আমরা এখনো বিজ্ঞানীরা গবেষণা করে বের করতে পারেনি। আর কিছু কিছু ক্ষেত্রে মেনে নেওয়া হয় একটা সার্কুলেটিং ফ্যাক্টর আছে। এটা কেন মানা হয়, যে আমরা কোনো কারণ পাচ্ছি না, একটু প্লাজমাফেরেসিস করে দিলে দেখা গেছে এফএসজিএস এর প্রোটিনটা কমে যায়। তখন ভাবা হয় যে মোস্ট লাইকলি কোনো একটা সার্কুলেটিং ফ্যাক্টর আছে, যেটা এখনো আইডেন্টিফাইড করতে পারিনি। দ্যাট মাইট বি দ্য কজ অফ প্রাইমারি অর আননোন কজ অফ এফএসজিএস। আর সেকেন্ডারি কারণগুলো তো আমরা বললাম, যে কিছু জেনেটিক অসুখ, যেমন ধরুন আলফা অ্যাক্টিন 4 ডেফিসিয়েন্সি হতে পারে, পোডোসিন ডেফিসিয়েন্সি হতে পারে, টিআরপি6 বলে একটা স্পেশাল প্রোটিন চ্যানেল আছে, তার ডেফিসিয়েন্সি হতে পারে। এইগুলো হচ্ছে ফ্যামিলিয়াল এফএসজিএস এর কারণ। কিছু ভাইরাল ইনফেকশন আমি বললাম, আগেও বললাম, যেমন এইচআইভি, পার্ভোভাইরাস বিনাইন, পলিওমা। ড্রাগস লাইক লিথিয়াম, পামিনডোনেট, বা ধরুন ইন্টারফেরন, আর যারা হিরোইন অ্যাডিক্ট তাদের ক্ষেত্রে। আর সিস্টেমিক ডিজিজ লাইক ওবেসিটি, হাইপার টেনশন, সিকেল সেল অ্যানিমিয়া, এবং দেখা গেছে রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। এই কারণগুলো থাকলে আমরা কিন্তু একটা কিডনি এফএসজিএস এর শিকার হয়। এখন প্রবলেম হলো যে এফএসজিএস যারা রয়েছে, তারা কিভাবে ইউজুয়ালি ডক্টরদের কাছে আসেন, কখনই এফএসজিএস সাসপেক্ট করা হয়। ন্যাচারাল প্রেজেন্টেশন অফ এফএসজিএস হচ্ছে প্রোটিনিউরিয়া। মানে আপনি বাথরুম করছেন, প্রচুর ফেনা হচ্ছে, ফেনাটার তখন ইউরিন মাপা হলো, দেখা গেল সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ প্রোটিন লিক হচ্ছে, সেটা নেফ্রোটিক রেঞ্জ হতে পারে, সাবনেফ্রোটিক রেঞ্জ হতে পারে। এবং সেই প্রোটিন যখন ইউরিনে দেখা যাচ্ছে, সেটার কারণ বোঝার জন্য আমরা যখন বায়োপসি করি, তখন দেখা যায় যে প্যাটার্ন অফ গ্লোমেরুলার ইনভলভমেন্টটা সবকটা গ্লোমেরুলাস নয়, কিছু ফোকাল ইনভলভমেন্ট হয়েছে, এবং একটা গ্লোমেরুলাসের কোনটা সেগমেন্ট ইনভলভ করেছে, তাতে স্ক্লেরোসিস হয়েছে, আমরা সেটাকে বলি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস হয়েছে। এই হচ্ছে রোগটার বিপত্তি। এইবার যেহেতু এই অসুখটা বায়োপসি করে ডায়াগনোসিস হয়, এফএসজিএস উইদাউট বায়োপসি ডায়াগনোসিস করা যায় না। এবং বায়োপসি হলেই তখন আমরা এই এফএসজিএস প্যাটার্ন হলে আমরা প্রাইমারি কারণ খুঁজতে শুরু করি, সেকেন্ডারি কারণ খুঁজতে শুরু করি, জেনেটিক ডিফেক্টগুলো আছে কিনা খোঁজার চেষ্টা করি, কোনো ড্রাগ এক্সপোজার হিস্ট্রি আছে কিনা বোঝার চেষ্টা করি, ডায়াবেটিস, ওবেসিটি এগুলো আছে কিনা বোঝার চেষ্টা করি। কিন্তু এখানেই শেষ নয়। এই যে বায়োপসিতে যে এফএসজিএস, এই এফএসজিএসকে যদি আমরা খুব গভীরভাবে দেখি, আরও পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যায় যে এই হিস্টোপ্যাথোলজিক্যাল যে ব্রড ডেসক্রিপশন অফ এফএসজিএস, তারও আরো কতগুলো 5টা সাবটাইপ আছে। একটাকে বলে এফএসজিএস নট আদারওয়াইজ স্পেসিফাইড, এনওএস, মানে নর্মাল যেটা বললাম সেটাই আছে। কতগুলো এফএসজিএস আছে, তাতে দেখা যায় যে গ্লোমেরুলাস গুলো ঠিক হাইলামের কাছে, সেখানটাতে মানে এই সেগমেন্টাল চেঞ্জটা হচ্ছে। আবার কতগুলো এফএসজিএস পাওয়া যায়, তাতে দেখা যায় যে সেগমেন্টাল ইনভলভমেন্ট আছে, কিন্তু গ্লোমেরুলাসের মধ্যে তো ক্যাপিলারি টাফ থাকে, তার ভেতর প্রচুর পরিমাণে সেল দেখা যাচ্ছে। একে বলে সেলুলার ভ্যারাইটি। প্রথমটা হচ্ছে আদারওয়াইজ নট স্পেসিফাইড, একটা পেরিহাইলাম, মানে হাইলামের ঠিক কাছাকাছি হচ্ছে। আর যখন দেখা যায় যে ক্যাপিলারিগুলোর মধ্যে সেল ঢুকে গেছে, তাকে বলা হয় সেলুলার ভ্যারিয়েন্ট। আর একটা ভ্যারিয়েন্ট আছে, তাকে বলে টিপ ভ্যারিয়েন্ট। টিপ ভ্যারিয়েন্ট মানে যখন আমাদের গ্লোমেরুলাসের ভেতরে অ্যাফারেন্ট আর্টারিয়াল ঢুকলো, এফারেন্ট আর্টারিয়াল ঢুকলো, তার যে টিপটা,
সেই টিপের কাছে দেখা যাচ্ছে যে সেগমেন্টাল স্ক্লেরোসিসটা হচ্ছে, এটাকে বলে টিপ ভ্যারিয়েন্ট। আর আরেকটা প্যাটার্ন আছে, সেটাকে বলে কোলাপসিং ভ্যারিয়েন্ট, মানে যেন এফএসজিএস হওয়ার পর গ্লোমেরুলাসটা যেন কোলাপস করে যাচ্ছে। তো এই যে 5টা মাইক্রো মানে আরো নিখুঁত দৃষ্টি দিয়ে যে 5টা সাবটাইপ করা হয় এফএসজিএস এর, তার কারণ কি জানেন? দেখা গেছে ডিফারেন্ট সাবটাইপের প্রগনোসিস আলাদা হয়। মানে আমরা জানি যে এফএসজিএস যখন হয় এটা একটা ন্যাচারালি প্রোগ্রেসিভ ডিসঅর্ডারস, কিন্তু 25% অফ এফএসজিএস এর স্পন্টেনিয়াস রিকভারি হয়। কিছু এফএসজিএস খুব ভালো ওষুধে রেসপন্ড করে। দেখা গেছে এই যে সাব ভ্যারিয়েন্ট গুলো, তার মধ্যে টিপ ভ্যারিয়েন্ট স্টেরয়েডে খুব ভালো রেসপন্ড করে। এনওএস ইউজুয়ালি প্রাইমারি এফএসজিএস এর ক্ষেত্রে হয়। তো এরকম কতগুলো মানে এই পুঙ্খানুপুঙ্খ নজরটা দেওয়ার পেছনে কারণটা হচ্ছে প্রগনোসিস অফ এফএসজিএসটাকে প্রগনোস্টিকেট করা, বা রেসপন্স টু দ্য ড্রাগ তাকে আগে থেকে কিছুটা প্রেডিক্ট করা যায়। কিন্তু এখন কোশ্চেনটা হলো, যদি কারো এফএসজিএস হয়, তার কি কিডনি 100% খারাপ হয়ে যাবে? অ্যান্সার ইজ নো। ইয়েস, আমরা দেখেছি 25% স্পন্টেনিয়াস রিকভারি হয়, কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ অফ পেশেন্টের ধীরে ধীরে প্রোগ্রেস করে, প্রোভাইডেড তার জন্য ঠিকঠাক যদি ট্রিটমেন্ট না হয়। কিন্তু ঠিক ট্রিটমেন্ট করলে সিগনিফিকেন্ট নাম্বার অফ এফএসজিএস এর কোর্সটাকে কিন্তু রিভার্স করা সম্ভব, তাকে একটা সুস্থতার দিকে নিয়ে এসে একটা মোটামুটি স্টেবিলিটি ইন দ্য কিডনি ফাংশনে নিয়ে আসা পসিবল। হাউএভার এ সার্টেন আনফর্চুনেট পিপল থাকে যাদের ক্ষেত্রে এটা প্রোগ্রেশনটা একটু বেশি হয়, তাদেরকে নিয়ে আমাদের বেশি চিন্তা। ইউজুয়ালি যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রোটিন ইউরিয়া আছে, মানে 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রামের উপর প্রোটিন বেরোচ্ছে, যাদেরকে প্রাথমিকভাবে আমরা এফএসজিএস ট্রিটমেন্ট করে আমরা জানি স্টেরয়েড ইজ ওয়ান মেইনস্ট্রিম অফ ট্রিটমেন্ট, তাতে রেজিস্ট্যান্স হচ্ছে। দেখা গেছে আফ্রিকান আমেরিকান যারা ব্ল্যাক, হ্যাঁ, তাদের ক্ষেত্রে নিগ্রো যারা, তাদের এফএসজিএস এর আউটকাম খুব খারাপ, খুব র্যাপিডলি প্রোগ্রেস করে তারা এন্ড স্টেজ কিডনি ডিজিজে পৌঁছে যায়। তো এরকম বেশ কতগুলো প্রথমেই যখন আমরা বায়োপসি করেছি, তখন যদি দেখি গ্লোমেরুলাসের মধ্যে প্রচুর পরিমাণে টিবিউলে ফাইব্রোসিস হয়ে গেছে। এফএসজিএস তো আছেই, সেটা গ্লোমেরুলার পার্ট, কিন্তু টিবুলার ফাইব্রোসিস খুব সিগনিফিক্যান্ট আছে। এদের ক্ষেত্রে আমাদের ওষুধের প্রগনোসিসটা অতটা ভালো নয়। তো এফএসজিএস কি করে আমরা ট্রিট করব? যদি এফএসজিএস কারো হয়, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ আ লাইফস্টাইল মডুলেশন। আমি আপনাদের প্রত্যেককে রেকমেন্ড করবো যারা আজকের এই ভিডিওটা শুনছেন, কারণ লাইফস্টাইল একটা বিগ চ্যাপ্টার, এটার উপর আমার অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। 7D ফর্মুলা, যেটা আমরা বারবার করে বলি, যেমন রাইট ডায়াগনোসিস, অবভিয়াসলি এফএসজিএস ডায়াগনোসড। সেকেন্ড থিং, ডেইলি লাইফস্টাইল কি করে নির্যাতন করবেন, ডায়েট কি হবে, আপনার ডক্টরস কিভাবে আপনার প্রবলেমটাকে হ্যান্ডেল করবে, অ্যান্ড অবভিয়াসলি দ্য ফ্যাক্টরস হুইচ ইজ আদারওয়াইজ নোন এজ এ ডেস্টিনি। এই পার্টগুলোকে খুব বিউটিফুলি লাইফস্টাইলটাকে ইমপ্লিমেন্ট করাটা খুব জরুরি। ঘুম যাতে ভালো হয়, প্রেশার যাতে কন্ট্রোলে থাকে, ডায়েট যাতে একদম অপটিমাম হয়, একজন ভালো ডক্টরের পরামর্শ যেন আপনি রেগুলার মেডিকেল ফলো আপে থাকতে পারেন। যে টক্সিক ব্যাপারগুলো আমাদের কিডনিকে ক্ষতি করে, যেমন ধরুন স্মোকিং, ডেঞ্জারাস ফর দ্য এফএসজিএস প্রোগ্রেশন, পেইন কিলার মেডিসিনস, ইউ হ্যাভ টু অ্যাভয়েড ইট। তো এইরকম পার্টগুলোকে অ্যাড্রেস করাটা হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লাইফস্টাইল মডুলেশন, যেটা এফএসজিএস করে। নেক্সট ইম্পর্টেন্ট থিং, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটু স্ট্যাটিন, এইচএনজি কোয়ে রিসেপ্টার্স। এই স্ট্যাটিন আমাদের এফএসজিএস এর ক্ষেত্রে একটা ভালো অ্যাডাপটিভ রোল রয়েছে টু রিডিউস প্রোটিনিউরিয়া। আর আমরা নিশ্চয়ই জানি যে কোনো প্রোটিনিউরিক ডিজিজে একটা নন স্পেসিফিক এবং স্পেসিফিক রোল রয়েছে হচ্ছে এস ইনহিবিটর বা এআরবি, তার একটা অপটিমাম ডোজে তাতে নিতে হয়। এবার আমরা আসি স্পেসিফিক এফএসজিএস ট্রিটমেন্টের জন্য, কারণ এফএসজিএস তো একটা ডাইভার্স ডিজিজের রেনাল ম্যানিফেস্টেশন। কিন্তু দেখা গেছে যে প্রাইমারি এফএসজিএস, যেখানে কারণটা বোঝা যাচ্ছে না, সেই রকম ক্ষেত্রে স্টেরয়েড হ্যাজ ইম্পর্টেন্ট রোল। একটা নির্দিষ্ট মাত্রা স্টেরয়েড একটা দীর্ঘদিনের জন্য দিলে এফএসজিএস এর একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের কিন্তু অসুখটা রিভার্সাল হয়। স্টেরয়েড ছাড়াও আমাদের আজকাল অনেকগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট এসেছে এফএসজিএস ট্রিটমেন্টের জন্য, যেমন রিটুক্সিম্যাব, যেমন ধরুন ট্যাক্রোলিমাস বা সাইক্লোস্পোরিন, মানে সিএনআই, তাদেরকে একটা অল্প ডোজে স্টেরয়েডের সঙ্গে কম্বাইন করে দিলে তার একটা অ্যাডজাস্টমেন্ট হয়। কিছু স্টাডিতে দেখা গেছে কখনো কখনো মাইক্রোফেনেট মফেটিল কারো ক্ষেত্রে সামান্য রকমভাবে কাজ করে। আর সাইক্লোফসফামাইডেরও কয়েকটা ট্রায়াল আছে, যেটা সাম টাইপস অফ রেয়ার মেডিকেশন যেটা ইউজ করে করায়। তো যাই হোক, এরকম চিকিৎসক প্রতিনিধি, সেটা তো চিকিৎসক ঠিক করবেন, কিন্তু সেই ওষুধগুলোর একটা পরিমিত, পরিকল্পিত, একদম উইথ উইজডম যদি প্রয়োগ করা যায়, তাহলে এফএসজিএসকে কন্ট্রোল করা সম্ভব। তো আবারও বলি যে এফএসজিএস একটা ম্যানিফেস্টেশন, গ্লোমেরুলার ম্যানিফেস্টেশন অফ মাল্টিপল সিস্টেমিক ডিসঅর্ডার, সুতরাং এই ট্রিটমেন্টটা কিন্তু একটু কমপ্লেক্স, এবং এটা একজন ওয়াইজ নেফ্রোলজিস্টের পরামর্শ ছাড়া করা উচিত নয়। আর এফএসজিএস প্রাথমিক দিকে যখন প্রোটিন কম থাকে, ক্রিয়াটিনিন নর্মাল, এই স্টেজে
একে রিভার্ট করে দেওয়া তো খুবই ইজি, কিন্তু যদি এফএসজিএস অনেকদিন নেগলেক্ট হয়, হয়ে খুব অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে যায়, তখন এটাকে ট্রিট করাটা একটু ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমাদের খুব অভিজ্ঞতা দরকার, প্রচুর পরিমাণে রাইট ইনভেস্টিগেশন করে প্রত্যেকটি অর্গান ফাংশন বুঝে প্রপার লাইফস্টাইল, প্রপার থিংগুলো যদি করা যায়, তাহলে একে একটা জায়গায় আটকে রাখা সম্ভব। কিন্তু যে সমস্ত আনফর্চুনেট এফএসজিএস পেশেন্টদের কিডনির অসুখ মারাত্মক রকমভাবে বাড়াবাড়ি হয়েছে বিকজ অফ মিসম্যানেজমেন্ট অর ডেস্টিনি, যাই বলুন না কেন, যারা এনস্টেজ কিডনি ডিজিজে পৌঁছে গেছেন, তাদের আমরা কি করব? তাদের জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্ট। এবার এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এফএসজিএস থেকে যখন কিডনি ফেলিয়ার হয়, একটা সার্টেন পার্সেন্টেজ অফ এফএসজিএস আফটার ট্রান্সপ্লান্ট একটা রেকারেন্সের প্রবাবিলিটি থাকে। সেটা কম করার কিছু পদ্ধতি আছে। আমরা জানি যে প্লাজমা থেকে সার্কুলেটিং ফ্যাক্টর যদি রেগুলার বের করে দেওয়া যায়, তাহলে রেকারেন্স কম হয়। কিন্তু উপায় কি আছে বলুন? যদি কেউ এন্ড স্টেজ কিডনি ডিজিজে পৌঁছে যায়, তার জন্য বেস্ট কিন্তু ট্রান্সপ্লান্ট। তবে এটা ভাবার কারণ নেই যে এফএসজিএস হয়েছে মানেই আমার একদম কিডনি 100% খারাপ হয়ে যাবে, ডায়ালিসিস করতে হবে, ট্রান্সপ্লান্ট করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আমি এই আলোচনাটা এই জন্য করলাম, পুরো বৃত্তটাকে কমপ্লিট করার জন্য। কারণ অনেকের এফএসজিএস এর বিভিন্ন স্টেজে রয়েছে। যারা আর্লি স্টেজে রয়েছেন, তাদের ক্ষেত্রে উইথ প্রপার ট্রিটমেন্ট অ্যাবসোলিউটলি এটাকে সারিয়ে দেওয়া সম্ভব। যারা একটু মডারেট অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছেন, হয়তো আমাদের সংস্পর্শে আসেননি, ভালো কোনো চিকিৎসকের সংস্পর্শে আসতে পারেননি, সময় সুযোগ হয়নি বা সুবিধা হয়নি, অ্যাক্সেস টু দ্য হেলথ কেয়ার তো আমাদের ক্ষেত্রে সবার কাছে নেই, আমরা একটা এমন এমন কান্ট্রিতে থাকি। সেই গ্রুপ অফ পিপলের জন্য দেয়ার আর ফিউ স্ট্র্যাটেজিস টু রেস্ট্রিক্ট দ্য প্রোগ্রেশন, একটা জায়গায় আটকে রাখা। যারা তো আরো আনফর্চুনেট, যাদের ক্ষেত্রে এতটাই অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে এফএসজিএস, সত্যি ডায়ালিসিস ট্রান্সপ্লান্ট ছাড়া উপায় নেই, তাদের ক্ষেত্রে আমার মনে হয় ট্রান্সপ্লান্টের পথ বেছে নেওয়াটাই ভালো। যাই হোক, একটা জিনিস বোঝা উচিত যে আমাদের জীবনের বিভিন্ন রকম প্রবলেম আসে। অসুখটা এফএসজিএস হতে পারে, কিন্তু তার প্রেজেন্টেশন, তার স্টেজেস অফ দ্য প্রবলেম, কোন অবস্থায় আপনি একজন অভিজ্ঞ নেফ্রোলজিস্টের সংস্পর্শে আসছেন বা আসার পরে কি আউটকাম হবে, তার মধ্যে কিছু আনসার্টেনিটি থাকে। কিন্তু অনেকটাকেই আমরা লজিক্যালি প্ল্যান করে কোনটা কাস্টমাইজ ফর ইউ অ্যাট হোয়াট স্টেজ, সেই জিনিসটা যদি ঠিক করে প্ল্যান করা যায় উইথ উইজডম, উইথ প্রপার এমপ্যাথি, তাহলে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ এফএসজিএসকে কিন্তু সুস্থ করা সম্ভব, ভালো রাখা সম্ভব। আশা করি এফএসজিএস নিয়ে অনেক বিস্তর আলোচনা আমরা আজকে করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। হোপফুলি, আই হোপ এই ভিডিওটা শোনার পর এফএসজিএস নিয়ে যিনি আমায় প্রশ্ন করেছেন বা আগামী দিনে যারা এফএসজিএস নিয়ে জানতে চাইবেন, দে অল উইল বি বেনিফিটেড বাই দিস সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।